ঘন্টায় ৮ দুর্ঘটনা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট। জাগোবাহে তিস্তা বাছাই কর্মসূচির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু এবং অপহরণের ৩ দিন পর মুক্তি মিলল ২৫ রাবার শ্রমিকের। অভিনন্দন ভোরের পাতা সংবাদ সারা দেশে। সঙ্গে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ৩ কিলোমিটারের মধ্যে ৮টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৬:৩০টার মধ্যে উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড থেকে জিংলাতলী পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের গরিবপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে মহাসড়কের উপজেলার শহীদনগর থেকে চান্দিনা উপজেলার মাধাইয়া পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আফসার বলেন, ঘন কুয়াশার কারণে ৩ কিলোমিটারের মধ্যে ৮টি দুর্ঘটনা ঘটে। এতে ১০ থেকে ১৫ জনের মতো আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ৩টি রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেয়। দুপুর ১টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়। ভারতের সঙ্গে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপ্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে জাগোবাহে তিস্তা বাছাই কর্মসূচির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু করেছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। মঙ্গলবার সকাল ১১টার পরে এই কর্মসূচি শুরু হয়। উত্তরাঞ্চলের ৫টি জেলায় ১১টি পয়েন্টে এই কর্মসূচি একসঙ্গে শুরু হয়েছে। সোমবার রংপুর ও লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন ৪ পয়েন্টে তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ২ দিনের কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে যোগ দেয় এ অঞ্চলের সর্বস্তরের লাখো মানুষ। জাগোবাহে তিস্তা বাছাই স্লোগানে এদিন একই সঙ্গে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ। পদযাত্রা সাংস্কৃতিক পরিবেশনা করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। টানা ৪৮ ঘন্টার এ কর্মসূচি চলছে। দ্বিতীয় দিনের কর্মসূচিতেও সকাল থেকেই তিস্তা নদীর তীরে জমে উঠেছে মানুষের ঢল। জাগোবাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ। আমাদের ১৭ তারিখের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে অবস্থান ধর্ম ছিল, কর্মসূচি ছিল, সেটা আমরা সুন্দর এবং সুচারুরূপে হাজার হাজার লোকের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবস্থান করেছিলাম এবং সারা রাত্রি হাজার হাজার লোক রাত্রি যাপন করে আজকে দ্বিতীয় দিন ১৮ তারিখ আজকে আমাদের শেষ অবস্থান কর্মসূচি। এই কর্মসূচিতে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় এবং আমাদের এখানকার হাতিবান্ধা পাটগ্রামের নমিনি, আমাদের গণমানুষের নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাই। আমাদের ১২টার সময় র্যালি আছে, পদযাত্রা। এখান থেকে আমরা সানিয়াজান পর্যন্ত যাব এবং ওইখান থেকে এসে আমরা সন্ধ্যা ৭টায় মশাল প্রজ্বলন আছে এবং শেষে আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মাধ্যমেই এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। যে কর্মসূচি ৪৮ ঘন্টা ছিল, সেটি আজকের শেষ দিন। আজকে আমাদের এই যে তিস্তা মহাপরিকল্পনা যে লাগাতার আন্দোলন, এই আন্দোলনে আজকে এখানে বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন। সেই বক্তব্যের মাধ্যমেই আজকের এই প্রোগ্রাম শেষ হবে। আমরা এই এলাকার লাখো জনতা আমরা ২ দিন থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। বাংলাদেশের মানুষের হৃদয়ে বিএনপি গভীরভাবে স্থান করে নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না। সোমবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু। বলেন, ইদানিং দেখা যাচ্ছে সরকারি কিছু উপদেষ্টা আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। শেখ হাসিনারা বলতেন, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এটি মূলত গণতন্ত্রকে অস্বীকার করারই নামান্তর। এখন আবার কেউ কেউ বলছেন, আগে সংস্কার পরে গণতন্ত্র পরে নির্বাচন।
কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা কোনো ফ্যাসিবাদের দোসরকে আশ্রয় প্রশ্রয় দিব না। এই ব্যাপারে কি কেউ সবাই ঐক্যবদ্ধ? দোসরের বিচার, এই খুনি হাসিনার বিচার বাংলার মাটিতেই হতে পারে। চুয়াডাঙ্গায় তারুণ্য উৎসব উপলক্ষে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল 10:30টায় সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে 3 দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রযুক্তি প্রদর্শন মেলা শুরু হয়েছে। উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোস্তাফিজুর রহমান সহ অনেকেই। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে মঙ্গলবার বেলা 11টায় বেলুন ও ফেস্টুন উড়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা আনসার কমান্ডার ফারুক ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল হাসান ফরিদি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার উপস্থিত ছিলেন। এই সময় কর্মক্ষেত্রে সফলতা অর্জন করায় 30 জন আনসার সদস্যের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 1958 সালে 12 ফেব্রুয়ারি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠিত হয়। গেল বছরের অক্টোবরে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নি বারোমারি শেরপুর মহাসড়কটি এখনও জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিধ্বস্ত হওয়ার 4.5 মাস অতিবাহিত হলেও আজও মেরামত করা হয়নি সড়ক ও জনপথ বিভাগের 2 লেনের এই মহাসড়কটি। ফলে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী ছোট বড় মাঝারি ও ভারী সহ সব ধরনের যানবাহন এবং পথচারীরা। সহকর্মী মোহাম্মদ সাজিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল বছরের অক্টোবরে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নি বারোমারি শেরপুর মহাসড়কটি এখনও জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিধ্বস্ত হওয়ার 4.5 মাস অতিবাহিত হলেও আজও মেরামত করা হয়নি সড়ক ও জনপথ বিভাগের 2 লেনের ওই মহাসড়কটি। ফলে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী ছোট বড় মাঝারি ও ভারী সহ সব ধরনের যানবাহন এবং পথচারী। আপনারা যে বন্যায় ক্ষতিগ্রস্ত ভাঙ্গা পরিদর্শনে আসছেন, গত 6 মাস আগে ভয়াবহ বন্যায় এই রুটসেন হাইওয়ে রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে এই এলাকার মানুষজন প্রায় 3-4 কিলোমিটার ঘুরে তাদেরকে বাইপাস ব্যবহার করতে হচ্ছে। মানুষের অনেক কষ্ট হচ্ছে। এই ব্যাপারে আমরা উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক বিভাগকে একাধিকবার অবহিত করার পরও আমরা কোনো এর ব্যবস্থা প্রতিকার না পাওয়ার কারণে এলাকাবাসী চরম ভোগান্তিতে ভুগছে। এই রাস্তার পাশে একটা কলেজ রয়েছে, কয়েকটা স্কুলের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই শিশু বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। এই কষ্ট যাতে অতি দ্রুত লাঘব হয় সেই জন্য আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। গত 5 অক্টোবর স্মরণকালে ভয়াবহ পাহাড়ি ঢলের বন্যায় মুখোমুখি হয় ভারত সীমান্তবর্তী জেলা শেরপুর। ওই বন্যায় ভয়াবহতায় পানির তোড়ে বিচ্ছিন্ন হয়ে যায় জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নি বারোমারি শেরপুর সড়কটি। এতে 2 লেন সড়কের 2টি স্থানে বড় আকারে ভাঙন সহ সড়কের 2 পাশে অন্তত 300 মিটার ভেঙে গেছে। এতে জেলা শহরের সঙ্গে যান চলাচল বন্ধ সহ ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। আমরা চাইতেছি এই রাস্তাটা যদি খুব দ্রুতভাবে যদি আমাদের এই রাস্তাটা ঠিক হয়, মানুষের চলাফেরা করার জন্য এই রাস্তাটার খুব প্রয়োজন। আর এই রাস্তাটা বেশিরভাগ আমাদের জন্য জরুরি, কারণ গাড়ি ঘোড়া দিয়ে আমরা কোনো জায়গায় যেতে পারতেছি না। আর বিগত আমাদের ডাক্তাররা গেলে অনেক জায়গায় ঘুরতে লাগে, যাওয়ার জন্য আর কি ঘুরে যাওয়া লাগে আর কি। এই রাস্তাটা যদি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যদি ঠিক করে দেওয়া হয়, তে আমরা কি চলাফেরার জন্য আমরা খুব শীঘ্রভাবে আর কি যে কোন জায়গায় চলাফেরা করতে পারবো।
মোটরসাইকেল, বাইক এগুলো পারাপার হচ্ছে, কিন্তু বড় যানবাহন দূরে দিয়ে ঘুরে যেতে হয় এই নাকুগাঁও অথবা সমস্যা স্থলবন্দর ওইদিকে। তা আমরা এলাকাবাসী খুবই ভোগান্তিতে আছি। কৃষকরা ধান চাউল বাজারে নিতে পারতেছে না, অনেক অসুবিধা হচ্ছে। বর্তমান যে সরকার আছে সেই সরকারের কাছে আমরা এলাকাবাসী আবেদন জানাই, ত্বরিত এই রাস্তাটার মেরামত হলে এই জনভোগান্তি দূর হবে, মানুষের উপকার হবে, মানুষ অনেক লাভবান। এমত অবস্থায় যোগাযোগ ব্যবস্থা চল করে জনদুর্ভোগ কমাতে দ্রুত রাস্তা মেরামত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। সড়কের এই বেহাল দশায় জেলার একমাত্র নাকুগা স্থলবন্দর, বারোমারি মিশন, বারোমারি বাজার, নন্নি উচ্চ বিদ্যালয়, নড়ি পুরাগাঁও মৈত্রী কলেজ, নন্নি ইউনিয়ন পরিষদ, নন্নি উপস্বাস্থ্য কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও স্থানীয়দের। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। এটা গত বছর বন্যায় আমাদের এই রুটটা যে মেন রুট বর্ডারে যাওয়া, আমি এর আগেও আরও বলেছিলাম যে বর্ডারে যদি কোনো গোলযোগ লাগে, সৈনিক যদি পাঠাইতে হয়, তাহলে এই মেন রোডটার খুবই প্রয়োজন। এই মেন রোডটা গত বন্যায় দুইটা ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এই ভাঙ্গন দুইটার জন্য বর্ডারে আর যাওয়া যাচ্ছে না গাড়ি নিয়ে। কোনো জটিল কাজে যদি সৈনিকের দরকার হয় তাহলেও সে বর্ডারে পৌঁছতে পারবে না গাড়ি সহ। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব যে ইমিডিয়েটলি আমাদের এই বর্ডারে যাওয়ার রাস্তাটা যেন মেরামত করে দেওয়া হয়। কারণ এটা বর্ডারে যাওয়ার একটা মাত্র রোডই। বর্ডারের সীমান্ত রক্ষার জন্য যদি কোনো বাহিনীর দরকার হয় তাও এখান দিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমি আগেও আর বলছি, দয়া করে একটু আমাদের এই রাস্তাটা মেরামত করে দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব, এই এলাকার বাসিন্দা। আমার বাড়ি নন্নি উত্তরবন্দ কলেজ সংলগ্ন। শেরপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম বলেন, ভাঙা অংশে দুটি কালভার্ট নির্মাণ করে বিধ্বস্ত সড়কটি সহায়ীভাবে মেরামত করা হবে, তাই একটু সময় লাগছে। ইতিমধ্যে বরাদ্দ পাওয়া গেছে, এখন এস্টিমেট পাস হলে দ্রুত কাজ ধরবেন। বারোমারি যে সড়কটি রয়েছে তার আমবাগান নামক স্থানে দুইটি স্থানে আমার সড়ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রায় হাফ কিলোমিটার অর্ধেক থেকে বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখি এবং লেখার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কয়েকবার এসে ভিজিট করে যায় এবং তারা মতামত দেন যে এইখানে একটা পার্মানেন্ট স্ট্রাকচার হিসেবে কোনো কিছু করতে হবে। সেই হিসাবে আমরা দুটো কালভার্টকে এখানে আবেদন করি এবং সেই কালভার্টের জন্য বরাদ্দ পাওয়া গেছে সম্প্রতি। আমরা সেই বরাদ্দ অনুযায়ী এস্টিমেট করে পাঠিয়েছি, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর যদি এটা পাশ হয়ে যায়, দ্রুত কাজ করে এটা মেরামত করে দেওয়া হবে এবং এটা একটা স্থায়ী মেরামত হবে। বৃষ্টি রাজের ভোরের পাতা। কঠোর নিরাপত্তার মধ্যে মায়ের জানাজায় অংশ নিলেন রাজনৈতিক মামলায় জেলে থাকা মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল রাজ্জাক রাজা। তাকে দেখে অশ্রুসিক্ত হয় স্বজনদের চোখ। আব্দুল রাজ্জাক রাজার মা মারা যায় 17 ফেব্রুয়ারি দুপুর 2টায়। মায়ের জানাজায় অংশ নিতে তার পরিবার পেরুলে মুক্তির আবেদন করলে সরকার তাকে 2 ঘন্টার জন্য পেরুলে মুক্তি দেয়। জানা গেছে, রাজার নামে গত 18 জুলাই থেকে 4 আগস্টে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা, নাশকতা এবং জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলা রয়েছে। মঙ্গলবার দুপুর 1টায় পুলিশ প্রহরায় মানিকগঞ্জ জেলা কারাগার থেকে মানিকগঞ্জ সদর থানার পূর্ব দাসরা রহমতপুর মসজিদ কবরস্থান প্রাঙ্গণে তাকে নিয়ে আসা হয়। মায়ের দাফন শেষে পুলিশ পাহারায় তাকে আবার মানিকগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। বরগুনায় কর্মরত একাধিক সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক ও স্থানীয়রা। বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার বেলা 11টার সময় টাউন হল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনার তালতলী উপজেলার টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও এসটিভির সাংবাদিক ফয়সাল শিকদার, নয়া দিগন্ত পত্রিকার তালতলী প্রতিনিধি ইউসুফ আলী ও বামনা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক ও জায়জাইদিন প্রতিনিধি ওবায়দুল কবির আকন দুলালের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানান মানববন্ধনে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। মিথ্যা হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং বামনা প্রেস ক্লাবের
প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক যায় দিনের বামনা উপজেলা প্রতিনিধি ওবায়দুল কবির আকন দুলাল এবং তালতলী দৈনিক নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা ইউসুফ আলীর বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভার উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার দাবি থাকবে, এই 3 সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। আমরা এই মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে তাদেরকে বাদ দিয়ে পুলিশ যাতে প্রতিবেদন দাখিল করেন। আসলে আজকে বেশ কিছু বরগুনায় মামলা হয়েছে সাংবাদিকদের নিয়ে, সাংবাদিক নির্যাতনে সাংবাদিকদের হয়রানি করার জন্য এই মামলাগুলো করা হচ্ছে। এবং একটা ঘটনা আমি বলি, যে ফয়সাল শিকদার তালতলীর কচুপত্রা এলাকায় একটা ঘটনা ঘটেছে। সেখানে আসলে যখন ঘটনা ঘটেছে তখন ফয়সাল শিকদার তালতলীতে একটা বাদলের একটা চায়ের দোকানে, সেই চায়ের দোকানে খেলা দেখছিল, কিন্তু ঘটনাস্থলে না থেকেও আসলে তাকে মার্ডার কেসে আসামি করা হয়েছে এবং তার নাম্বার আসামি করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এই ঘটনা যারা ঘটিয়েছে, যারা মামলায় আসামি করেছে তাদেরকে ধিক্কার জানাই। পাশাপাশি বরগুনা পুলিশ প্রশাসনের কাছে আমি দাবি জানাই যাতে এই মামলাগুলো সঠিক তদন্ত করা হয় এবং এই নিরপরাধ যারা আমাদের সাংবাদিক সহ যে অন্যান্য নিরপরাধ ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে তারা এই মামলা থেকে প্রত্যাহার করে মামলা অব্যাহতি দেয়। এর পাশাপাশি আরেকটা বিষয় বলি, তালতলীর নয়া দিগন্তের সাংবাদিক ইউসুফ মাওলানা, আসলে উনি একটা সংবাদ সংগ্রহ করতে গিয়ে উনি আসলে হামলার শিকার হয় এবং সেখানে যারা হামলা করেছে তারাই মামলা করেছে এবং সেই মামলায় তাকে মিথ্যা আসামি করা হয়েছে এবং এই হয়রানি করা হচ্ছে। তো এইসব হয়রানি থেকে সাংবাদিকদের মুক্তি করার জন্য শুধু বরগুনা নয়, বরগুনার ছাড়াও সারা দেশের যে সকল সাংবাদিকরাই যাতে এই হয়রানি থেকে মুক্ত হয় সেই প্রত্যাশা রাখছি। আমাদের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে কি, আমাদের বরগুনাতে বিভিন্ন সংবাদকর্মীদের উপর মিথ্যা এবং গায়েবী মামলা হয়েছে। এই গায়েবী মামলাগুলো যাতে সঠিকভাবে তদন্ত হয় এবং প্রকৃত দোষী যারা তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং যারা এই মামলার সাথে সংশ্লিষ্ট নয় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এবং এই মামলা থেকে আরো প্রতিবাদ জানাচ্ছি যে বরগুনাতে না, সারা বাংলাদেশে যেন সাংবাদিকদের উপর এভাবে আর কোনো মিথ্যা এবং হয়রানিমূলক মামলা না হয়। তাই বর্তমান সরকার এর যারা দায়িত্বে আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব এবং তাদের কাছে নিবেদন করব যাতে এই সকল মামলাগুলো সঠিকভাবে তদন্ত করা হয় এবং প্রকৃত দোষীদের আওতায় এনে বিচার করা হয় এবং যারা এই মামলার সাথে সংশ্লিষ্ট নয় তাদেরকে মামলা থেকে যাতে অব্যাহতি দেওয়া হয়। ফয়সাল প্রচারকর্মী পুলিশ ছিল, ওখান থেকে ঘটনাস্থল 5.5 কিলো দূর। সবাই দেখছে, সবাই অনেক মানববন্ধন হয়েছে, সবাই সাক্ষী দিয়েছে যে ফয়সাল প্রচারকর্মী ছবিটি ছিল। সেখানে মানববন্ধন হয়েছে এবং তালতলীও মানববন্ধন হয়েছে। তাই মিথ্যা আমরা তাকে জয়েন রয়েছে যাতে প্রশাসন সঠিক তদন্ত করে মামলা থেকে অব্যাহতি দেয়, সেই কামনাই করি। আমার ছেলে মিথ্যা মামলা চাই। আমার ছেলে সেদিন সারা রাত খবর দেখছে, খেলা দেখছে। আমার ছেলে কচুপত্রা যায় নাই, সঠিক তদন্ত করে যে করছে তার আইনি আওতায় আনা হোক, আমার ছেলেকে অব্যাহতি দেওয়া হোক। বান্দরবানের লামা থেকে অপহৃত 26 জন রাবার শ্রমিকের মধ্যে অবশিষ্ট 25 জন মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার সকালে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়ে কক্সবাজারের চাকরিয়ার ঈদগাহ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এর আগে গতকাল সোমবার বিকেলে এক শ্রমিক জিম্মি দশা থেকে পালিয়ে আসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংজিরিপাড়া থেকে 26 রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ খবর পাওয়ার পরপরই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার অভিযান শুরু করেন। পরে সোমবার বিকেলে জিয়াউর রহমান নামের একজন রাবার শ্রমিক পালিয়ে আসেন। অবশেষে অপহরণের 3 দিন পর আজ সকালে সবাইকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অপহৃতদের স্বজনরা জানান, শ্রমিকদের মুক্তির বিনিময়ে অপহরণকারীদের 10 লাখ টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কাউকে কিছু না জানানোর জন্য বলা হয়েছে। বর্তমানে সবাই কক্সবাজারের চাকরিয়ার ঈদগাহ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। 2.25 ঘন্টায় 8 দুর্ঘটনা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 15 কিলোমিটার যানজট। জাগোবাহে তিস্তা বাছাই কর্মসূচির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু এবং অপহরণে 3 দিন পর মুক্তি মিলল 25 রাবার শ্রমিকের। এই ছিল আজকের ভোরের পাতা সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।